তোমাদের সাজেশন পর্বের লাস্ট পর্ব জ্যামিতি ও রাশিবিজ্ঞান এই বৃত্তস্থ কোণ সম্পর্কিত উপপাদ্যটা এবছরের জন্য 100% ইম্পর্টেন্ট। যে সবচেয়ে ইম্পর্টেন্ট কোনটা এইগুলোর মধ্যে আমি বলবো তিনটা। রাশিবিজ্ঞান থেকে সাজেশন দিন স্যার। রাশিবিজ্ঞান থেকে সত্যি কথা বলতে সাজেশন দেওয়ার মতো কিছু নেই স্যার। কেন স্যার? যে যতগুলো আছে সবার মধ্যে 5 আর 2 এই দুটো ভীষণ 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 ইম্পর্টেন্ট। শেষ বলে কিছু নেই, আসলে পড়ে থাকে অবশেষ। আর অবশেষে তোমাদের জন্য একেবারে শেষ টপিক জ্যামিতি ও রাশিবিজ্ঞান। তোমাদের সাজেশন পর্বের লাস্ট পর্ব জ্যামিতি ও রাশিবিজ্ঞান, এরপর আর কোনো সাজেশন আসার কথাও নেই, আর কোনো সাজেশনও নেই। এবার তোমাদের সাজেশনের যে সলিউশনগুলো অ্যাপে আসার কথা ছিল সেটা নিয়ে একটু বলে রাখি। পরীক্ষার আর মাত্র 10 দিন বাকি। তোমাদের সাজেশনের সলিউশন অলরেডি ম্যাথে আপলোড হতে শুরু করে দিয়েছে। ম্যাথের পাটিগণিত, বীজগণিত এবং পরিমিতি কমপ্লিট হয়ে গেছে আমার লেখা, সেটা আপলোড করতে দিয়েছি। আজকের মধ্যে আই থিঙ্ক আপলোড হয়ে যাবে, আর বাকি যে জায়গাগুলো 1-2 দিনের মধ্যে আপলোড হয়ে যাবে। অর্থাৎ আমরা চেষ্টা করলাম যতটা তাড়াতাড়ি সম্ভব তোমাদের করা যায়। হ্যাঁ জানি একটু পিছিয়ে গেছে, কিন্তু দেখো আমিই তো একাই, মানে আমিনুর স্যার একা তো লড়ছে তোমাদের জন্য, তো লড়াইটা একটু সময় সাপেক্ষ হয়ে গেছে। আশা করি তোমরা কনসিডার করবে। থ্যাংক ইউ। চলো আমরা শুরু করে দিই। আজকে খুব বেশি সময় নেব না। জ্যামিতি এবং রাশিবিজ্ঞানের কোন কোন অঙ্কগুলো তোমরা করবে, তার আগে তোমাদের শেষ কমরের যে সিরিজ চলছে সেই সিরিজটা তোমরা একটু দেখে রেখো। তোমাদের নেক্সট দিন অর্থাৎ আগামীকাল অর্থাৎ 21 তারিখ রাত 9:30টার সময় শেষ কমরের মান 2-এর শেষ কমর দিতে আসছি। অর্থাৎ মান 2-এর যে প্রশ্নগুলো করাবো চিত্রে রেখে দেবো, ঠিক আছে? একদম মান 2-এর প্রশ্নে আগুন জ্বালিয়ে দেবো, কালকে কথা দিলাম। আর তোমাদের মক টেস্ট চলছে। মক টেস্ট তোমাদের এসওই বাংলা অ্যাপে শুরু হয়ে গেছে। প্রতিটা সাবজেক্টের ফুল সিলেবাস মক টেস্ট এবং ফুল নাম্বারের মক টেস্ট। এই মক টেস্টগুলোতে কী কী পাবে, কী বেনিফিট আছে, কিভাবে মক টেস্ট দিতে হয়, এই সবটা নিয়ে তোমাদের একটা ভিডিও আপলোড করে দিয়েছি এসওই 910 চ্যানেলে, তোমরা দেখে নিও ভিজিট করে। ওকে, এটা নিয়ে আর বিশেষ কিছু বলবো না। এসওই 910 সাবস্ক্রাইব না করলে করে থাকলে এখনও সাবস্ক্রাইব করে নিও। এবার চলে আসি উপপাদ্য। উপপাদ্য তোমরা জানো মান 5 হয়, আমাদের পিপিটি মেকার জানে না, সেটা আলাদা ব্যাপার, কিন্তু তোমরা তো জানো মান 5-এর উপপাদ্য আসে পরীক্ষাতে। তো মান 5-এর উপপাদ্যগুলো আমরা পরপর লিখেছি। তো মান 5-এর উপপাদ্যগুলোর মধ্যে ফার্স্ট যে উপপাদ্যটা তোমাদের লিখেছি সেটা হচ্ছে যে প্রমাণ করো কোনো বৃত্তের একটি বৃত্তচাপের দ্বারা গঠিত সম্মুখ কেন্দ্রস্থ কোণ ওই চাপের দ্বারা গঠিত বৃত্তস্থ কোণের দ্বিগুণ। কোথা থেকে লিখেছি? বৃত্তস্থ কোণ সম্পর্কিত উপপাদ্য থেকে। এই বৃত্তস্থ কোণ সম্পর্কিত উপপাদ্যটা এবছরের জন্য 100% ইম্পর্টেন্ট। স্যার কেন এই চ্যাপ্টারটা ইম্পর্টেন্ট? তার কারণ আগের বছর তোমরা যদি দেখো বৃত্তস্থ চতুর্ভুজ সংক্রান্ত উপপাদ্য আর পিথাগোরাসের উপপাদ্যের উপরে দুটো উপপাদ্য এসে গেছে। তাহলে এবছর হয় বৃত্তস্থ কোণ নয় বৃত্তস্থ স্পর্শক, এই দুটোর মধ্যে থেকে একটা করতে হবে। তো বৃত্তস্থ কোণের এই উপপাদ্যটা আমার মনে হয় 100% তোমরা পরীক্ষার খাতায় গেলে এরকম জল দেখতে পাবে, তাই জন্য এটাকে আলাদা করে কোটেশন করে জল করে লিখে রেখেছি। আর বাকি সমস্ত উপপাদ্যগুলো আছে তোমাদের, বাকি যে বৃত্তস্থ স্পর্শক, সদৃশতা এবং বৃত্তস্থ কোণ, এই তিনটে জায়গাতে, এবং বৃত্ত সম্পর্কিত উপপাদ্য যেটা ফার্স্ট চ্যাপ্টার, একেবারে অবহেলা করে লাভ নেই। যারে করো অবহেলা সেই লাগে টানাটানির বেলা। এক বছর বৃত্ত সম্পর্কিত উপপাদ্য আমি মাধ্যমিকের ছাত্রছাত্রীদের বলেছি ওটা কোনো চ্যাপ্টার হলো, একদম পাতি চ্যাপ্টার, ওর থেকে উপপাদ্য দেবে না। সেই বছরই দেখেছি যে ওখান থেকেই উপপাদ্য দিয়েছে, 2 লাইনের উপপাদ্য। অথচ ছেলে মেয়েকে আমি বলেছি ও দেবে না, তারাও করেনি, মনের আনন্দে চলে গেছে। তো ওই জন্য মাঝে মাঝে সহজ জিনিস, কঠিন জিনিস তো অবশ্যই আমরা এক্সপেক্ট করব, নেগেটিভ এক্সপেক্ট করা ভালো, কিন্তু সহজগুলোও করে রাখবো যাতে যদি সহজ এসে যায় তাহলে ছেড়ে না আসতে হয়, ঠিক আছে? তো এই উপপাদ্যগুলো আমার মনে হয়েছে যে এগুলো প্রত্যেকটা খুব ইম্পর্টেন্ট উপপাদ্য, তোমরা একটু দেখে নিও। নেক্সট আমরা চলে আসি যে উপপাদ্যের পরে আমাদের প্রয়োগে মান 3 থাকে। মান 3-এর প্রয়োগের মধ্যে প্রথমে বৃত্ত সম্পর্কিত উপপাদ্যের মধ্যে যে প্রয়োগগুলো ইম্পর্টেন্ট আমার মনে হয়েছে সেই প্রয়োগগুলো পরপর লিখেছি। তবে এই প্রয়োগগুলোর মধ্যে তোমরা যদি বলো যে সাজেশন দিন স্যার, অর্থাৎ সাজেশনের মধ্য থেকেও ইম্পর্টেন্ট বলে দিন, তাহলে এই 5-এর কোশ্চেনটা আমি বলবো যে যতগুলো আছে সবার মধ্যে 5 আর 2 এই দুটো ভীষণ ইম্পর্টেন্ট। আর 6টা ঠিক আছে, অসুবিধা নেই, 5 আর 2টা ইম্পর্টেন্ট। এছাড়া বৃত্তস্থ কোণ সম্পর্কিত উপপাদ্যের 1-এর উপপাদ্যটা ভীষণ ইম্পর্টেন্ট, 2টাও মোটামুটি চোখে পড়ার মতো, 4-এর উপপাদ্যটা আমি অনেকবার করেছি, তোমরা টেস্ট পেপারে দেখেছো, এটা এবছরে দেখছি বারবার আসছে। তো মোটামুটি এগুলো ইম্পর্টেন্ট বৃত্তস্থ কোণ সম্পর্কিত থেকে। বৃত্তস্থ চতুর্ভুজ সংক্রান্ত উপপাদ্যের মধ্যে এখান থেকে প্রয়োগ আসার চান্স আছে। কেন বলো তো? যেখান থেকে উপপাদ্য আসবে সেখান থেকে তো প্রয়োগ আসবে না। তা এই চ্যাপ্টারটা আগের বছর উপপাদ্য চলে এসছে, তাহলে এবছর এই চ্যাপ্টার থেকে প্রয়োগ আসার চান্স আছে, ঠিক আছে?
প্রয়োগগুলো দেখে নিও একটু। এইটা আমার মনে হয় যে বৃত্তস্থ সামান্তরিক একটি আয়তকার চিত্র, এটা আমার মনে হয়েছে যে সাজেশন যদি তুমি দিতে বলো যে সবচেয়ে ইম্পর্টেন্ট কোনটা এইগুলোর মধ্যে, আমি বলবো তিনেরটা। ঠিক আছে, এরপর তোমরা বৃত্তস্থ স্পর্শক সম্পর্কিত উপপাদ্যের এই উপপাদ্যগুলো দেখে নিও, কিন্তু এই উপপাদ্যের মধ্যে তোমরা যদি আমাকে ইম্পর্টেন্ট দিতে বলো, আমি বলবো প্রথম আর শেষ, অর্থাৎ যার শুরু আর শেষ ভালো তার সব ভালো। তো এই দুটো আমার মনে হয়েছে খুব ইম্পর্টেন্ট, তাছাড়া বাকিগুলোও কিন্তু তোমরা দেখে যেও। আর সদৃশ্যতা থেকে এই উপপাদ্যগুলো তোমরা একটু দেখে যেও, কিন্তু আমার স্পেশালি চয়েস 2 নম্বরের উপপাদ্যটা আমার মনে হচ্ছে এবছরের জন্য খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, চলো পিথাগোরাস থেকে এই 4, পিথাগোরাস থেকে কি হচ্ছে রে ভাই, এই কি হলো, পিথাগোরাস থেকে 4 নাম্বার আর হচ্ছে তোমার 2 নম্বর, এই দুটো ভালো মনে হয়েছে। এক একটাও টেস্ট পেপারের বেশ কিছু পেজে আমি দেখলাম আছে। তো এই হচ্ছে মোটামুটি গল্প। এরপর এই গল্পের পর একটা পেজ অল্প করে চলে এসছে, পেজটাকে ছেড়ে দাও। সম্পাদ্যে তোমাদেরকে বলে রাখি যে সম্পাদ্য তোমাদের 2025 সাল, অর্থাৎ আগের বছর তোমাদের যে সম্পাদ্যগুলো এসছে সেগুলো একটা এসছে অন্তর্বৃত্ত থেকে একটা এসছে, আর একটা এসছে তোমাদের ওই যে √2√3 ছিল সামথিং। এবার 2√3 মানে অ্যাকচুয়ালি √12 মানে √6 × 2, এইভাবে করতে হয়, যেটা বুঝতে পেরেছো। তো এই দুটো থেকে আগের বছর ছিল 2025 সালে। তাহলে স্যার 2026 সালে কোনগুলো ইম্পর্টেন্ট? 2026 সালে অবভিয়াসলি তোমাদের জন্য পরিবৃত্ত ইম্পর্টেন্ট হয়ে যাচ্ছে, অর্থাৎ তোমাদের যেহেতু অন্তর্বৃত্ত এসে গেছে তাহলে পরিবৃত্ত এই বছরের জন্য ইম্পর্টেন্ট হয়ে যাচ্ছে। আর একটা ইম্পর্টেন্ট হচ্ছে, সেটা হচ্ছে স্পর্শক অঙ্কন। আমার মনে হচ্ছে এই দুটো থেকেই দেবে, একটা করে তুমি যে কোনো একটা করতে পারো। পরিবৃত্তটা কিন্তু ভালো করে করো। পরিবৃত্ত অন্তর্বৃত্তে ভুল হওয়ার চান্স থাকে, কিন্তু পরিবৃত্তে ভুল হওয়ার চান্স নেই, অর্থাৎ তোমাদের এবছর 100তে 100 পাওয়ার চান্স বেশি। দেখো 100তে 100 পায় না কেন ছেলে মেয়ে, কোন জায়গায় আটকায়? প্রয়োগে আটকায় 1, 2 হচ্ছে মান 2 এর প্রশ্ন করতে গিয়ে আটকায়, আর 3 হচ্ছে সম্পাদ্য একটু সরে গেলে ওখান থেকে 1 নাম্বার কেটে নেওয়ার জায়গা থাকে বা 2 নাম্বার কেটে নেওয়ার জায়গা থাকে। সম্পাদ্য সরে কখন? অন্তর্বৃত্তের সময়। তোমরা যারা অন্তর্বৃত্ত প্র্যাকটিস করেছো তোমরা জানো অন্তর্বৃত্ত আঁকাটা কিন্তু ডিফিকাল্ট, তুলনামূলকভাবে পরিবৃত্ত আঁকা সহজ। তাই আগের বছর যেহেতু অন্তর্বৃত্ত চলে এসে এবছর পরিবৃত্ত পড়ে আছে, তাহলে পরিবৃত্ত আমাদের আসলে আমরা খুব অনায়াসে আঁকতে পারবো, কোনো ভুল হওয়ার চান্স নেই। সুতরাং আমরা কিন্তু 100-এ 100 স্কোরটা করতে পারবো। তাই 100-এ 100 স্কোর করতে চাইলে কিন্তু এই জায়গা দুটো, সম্পাদ্য দুটো নিখুঁতভাবে প্র্যাকটিস করো। সম্পাদ্য করার সময় মনে রাখবে যে পেজে সম্পাদ্য করবে তার পিছনের পেজে, মানে তার ব্যাক সাইডে, এই পারে সম্পাদ্য করলে তো এই ব্যাক সাইডেও কিছু করবে না। আর কখনোই এই ফ্রন্ট সাইডে তুমি লিখে আর ব্যাক সাইডে সম্পাদ্য করবে না। ফ্রন্ট সাইডে সম্পাদ্য করবে, ব্যাক সাইড ছেড়ে রেখে দেবে। স্যার তাহলে যদি টিচার মনে করে আর কিছু লিখিনি, আরে পিটিও লিখে দেবে নিচে, পিটিও প্লিজ টার্ন ওভার, এখানেও লিখে দেবে পিটিও প্লিজ টার্ন ওভার। ঠিক আছে, ফাঁকা পেজেই লিখে দেবে পিটিও প্লিজ টার্ন ওভার। ঠিক আছে, আর সম্পাদ্য সবসময় পেন্সিল এবং স্কেল দিয়ে করবে, পরিষ্কার পরিচ্ছন্ন করবে, পেন্সিল কম্পাস দিয়ে করবে, বেশি পাকামো মারবে না, পেন্সিল একটার উপর আরেকটা বোলাবে না, তাহলে কিন্তু সম্পাদ্য কাটবে। যদি একটা লাইনের উপর আরেকটা লাইন পড়ে তাহলে সম্পাদ্য কাটবে। সম্পাদ্য যার যত ফ্রেশ সে তত ভালো নাম্বার পাবে। আর পয়েন্টিং ঠিকঠাক করবে, নিচে সুন্দর করে পেন্সিল দিয়ে লিখে দেবে কি করলে তুমি, সেটা কি পরিবৃত্ত। ঠিক আছে, এই পুরো ব্যাপারটা যদি করতে পারো সম্পাদ্য থেকে ফুল মার্কস 5 নাম্বার আসবে। ওকে, তাহলে তোমাদের জ্যামিতির পুরো পর্বটা হয়ে গেল। এবার আসি রাশিবিজ্ঞান থেকে সাজেশন দিন স্যার। রাশিবিজ্ঞান থেকে সত্যি কথা বলতে সাজেশন দেওয়ার মতো কিছু নেই স্যার। কেন স্যার? রাশিবিজ্ঞানের 3টে টাইপ, ভালো করে বোঝো। 3টে টাইপ, একটা হচ্ছে গড় বা মধ্যক নির্ণয়। এবার এই গড় বা মধ্যকের 3টে ভাগ আছে, একটা হচ্ছে যৌগিক গড়, একটা হচ্ছে ক্রমবিচ্যুতি, একটা বিচ্যুতি, আর একটা ক্রমবিচ্যুতি। ঠিক আছে, তো এই 3টে টাইপ তোমার ভারযুক্ত গড় বা যৌগিক গড়, বিচ্যুতি বা তোমার বিচ্যুতি পদ্ধতি, আর ক্রমবিচ্যুতি পদ্ধতি, অর্থাৎ তোমার গড় বা মধ্যক মিন, এটার 3টে ভাগ। ঠিক আছে, এটা দিয়ে টাইপের অঙ্ক আমি তোমাদেরকে শিখিয়েছি কিভাবে স্টেপ বাই স্টেপ এক একটা টাইপ ফলো করে অঙ্ক করতে হয়। তারপর হচ্ছে মধ্যমা বা মিডিয়ান নির্ণয়, এটা একটাই টাইপ, মিডিয়ান নির্ণয়। আর লাস্ট হচ্ছে সংখ্যাগুরু মান, এটাও একটাই টাইপ।
শুধু একটা ফর্মুলা শিখলেই হয়ে যাবে। তো এই 3টে টাইপের অঙ্ক তোমাদের আছে। আর ওজাইব আছে, ওজাইবটা আমি সচরাচর বাদ রাখি। ওজাইবটা আমি বলি যে যেহেতু গ্রাফের ব্যাপার আছে, ওটা না করাটাই ভালো। মানে তুমি যদি করতে গিয়ে ভুল করে ফেলো, তার থেকে না করাটাই ভালো। তো এই 4টে টাইপের মধ্যে থেকে 3টে অঙ্ক আসে, 2টো করতে হয়। তো ভাই আমি ওজাইব যদি না করি, তো আমি এই 3টের মধ্যে অন্তত 2টো টাইপ থেকে তো অঙ্ক পাবো। ধরো ওজাইব থেকে একটা দিল, আর বাকি তো এখান থেকে 2টো দেবে। তো আমার তো 2টো অঙ্কই করতে হবে, 4 2 8। তাহলে আমি এই 3টে টাইপ যদি ভালো করে রাখি, তাহলে আমি অবভিয়াসলি ওজাইব না করলেও পেরে যাব। তাহলে এই 3টে টাইপের যে প্রবলেম আছে, এই প্রবলেমগুলোকে আমাদের করতে হবে। রাশিবিজ্ঞান বের করবে, দেখবে চ্যাপ্টার ওয়াইজ এই টাইপের প্রবলেমগুলো 23.1, 23.2, 23.3 মনে হয় না, ওটা ত্রিকোণমিতিতে। রাশিবিজ্ঞানের বোধহয় 24.1, 24.2, 24.3 কিছু একটা হবে, 24 বা 25। তো সেই 3টে টাইপের তোমাদের যে প্রবলেমগুলো আছে, একটা করে প্রবলেম তোমরা যদি বই থেকে করে রাখো, তাহলেও কিন্তু তোমরা পারবে। এক্সাম্পল দেখবে রাশিবিজ্ঞানের গড় বা মধ্যকের, এক্সাম্পল দেখবে যৌগিক গড় কিভাবে নির্ণয় করে, এক্সাম্পল দেখবে বিচ্যুতি ক্রমবিচ্যুতি পদ্ধতিতে কিভাবে গড় নির্ণয় করে, এক্সাম্পল দেখবে। ঠিক আছে, মধ্যমা নির্ণয়, এক্সাম্পল দেখবে। এক্সাম্পলগুলো দেখলে এক্সারসাইজের অঙ্কগুলো প্রত্যেকটা পারবে। তাহলে এই হচ্ছে মোটামুটি তোমাদের রাশিবিজ্ঞান থেকে আসার মতো জায়গা। তো আমি বলছি রাশিবিজ্ঞানের সাজেশন বলতে, সাজেশন হচ্ছে এটাই যে ওজাইবটা ছেড়ে দিতে পারো, বাকি জায়গাগুলো কিন্তু করতে হবে। ঠিক আছে, তো এই হলো মোটামুটি তোমাদের রাশিবিজ্ঞানের গল্প। তাহলে তোমাদের রাশিবিজ্ঞানও হলো, ওদিকে তোমাদের জ্যামিতিও হলো, দুটোই কিন্তু আজকে কমপ্লিট হয়ে গেল। আর জ্যামিতির আর রাশিবিজ্ঞান এইগুলো আর আমি তোমাদের অ্যাপে দেবো না, এগুলোর ফেয়ার খাতা কেন এগুলো তো সব বইই পেয়ে যাবে, এগুলোর ফেয়ার খাতার অ্যাপে দিয়ে লাভ নেই। শুধুমাত্র তোমাদের বীজগণিত, পাটিগণিত, পরিমিতি, ত্রিকোণমিতি, এই 4টে খাতা আমাদের অ্যাপে আপলোড হয়ে যাবে। ঠিক আছে, থ্যাংক ইউ এভরিওয়ান। বাংলার প্রত্যেকটি ছাত্রছাত্রীকে অনেক অনেক ভালোবাসা আমাদের সাথে জুড়ে থাকার জন্য। এসওই বাংলা এমন একটা প্ল্যাটফর্ম যেটা চাইছে বাংলার এই মুহূর্তে যে দুর্দশাগ্রস্ত যে অবস্থার মধ্য দিয়ে বাংলার শিক্ষা ব্যবস্থা যাচ্ছে, শিক্ষাকে মেরুদণ্ড ভেঙে দেওয়ার যে অপচেষ্টা চলছে, স্কুল থেকে শুরু করে, স্কুলে তো পড়াশুনো হচ্ছেই না, সরকারি স্কুলে প্রাইভেট টিচারদের কাছে পড়তে গেলে অনেক অর্থের বিনিময়ে পড়তে হচ্ছে, বা অনেকে এফোর্ড করতে পারছে না। সেই জায়গায় এসওই বাংলা চাইছে বাংলার সেই সমস্ত ছাত্রছাত্রীর পাশে দাঁড়াতে, যারা মাথা তুলে দাঁড়াতে চায়, যারা চারা গাছ থেকে বটবৃক্ষ হতে চায়, যারা আর্থিক প্রতিবন্ধকতাকে কাটিয়ে জীবনে জয়লাভ করতে চায়। এসওই বাংলা তাদের জয়ের পথের রথ হতে চায়। এসওই বাংলা তাদেরকে টেনে নিয়ে যেতে চায়। এসওই বাংলা তাদের যে অগ্নিদগ্ধ শরীর, সেখানে আরও ভালো করে আগুন লেহন করতে চায়, তাদেরকে ফিনিক্স পাখি বানাতে চায়, তাদেরকে আগুনে পুড়িয়ে নতুন করে জন্ম দিতে চায়। ঠিক আছে, থ্যাংক ইউ এভরিওয়ান। বাংলার প্রত্যেকটি ছেলে মেয়ে পড়বে, শিখবে এবং দিন শেষে জিতবে, এটাই আমাদের ইরাদা। আর তার জন্য তোমরা এসওই বাংলা প্ল্যাটফর্মটাকে অনেক বেশি করে শেয়ার করে নেবে বন্ধুদের সাথে, লাইক করবে এবং অবশ্যই এসওই 910কে সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ এভরিওয়ান, থ্যাংক ইউ সো মাচ। জয় হিন্দ।